হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডিফারেন্ট স্কুল। অনেক দিন পরে তোমাদের সামনে একটা ভিডিও আপলোড করতে চলেছি। জানি না ভিডিওটা কেমন হবে, তো আমি চেষ্টা করবো তোমাদের ভিডিওটা ভালো করার জন্য। তো অনেক দিন ধরে তোমাদের সামনে কোনো ভিডিও আপলোড করা হয় না, তার কারণ অনেক বিজি ছিলাম, তো সেই জন্য করতে পারিনি। কিন্তু এখন থেকে নিয়মিত করার চেষ্টা করবো। এখন যেহেতু করোনা ভাইরাসের জন্য স্কুল কলেজ খুব বন্ধ আছে, তো সেই জন্য সময় পাইছি, তো এখন ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি। আজকে আমাদের বিষয় হলো স্থির তড়িৎ, ফিজিক্সের একটা অধ্যায় ক্লাস 10-এ। তো এই অধ্যায় নিয়ে অনেকে অনেক কিছু বোঝে না বা বোঝার চেষ্টা করে, কিন্তু তাও পারে না। কিন্তু আমি তোমাদের সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করবো। আমি কোনো টিচার না, বাট তোমাদের একটা ভায়া, ক্লাস 10-এই পড়ি আমি, এখন পর্যন্ত পড়তেছি ক্লাস 10-এ। তো আমি যতটুকু মনে হয় যে সাহায্য করতে পারবো, তোমাদের হয়তো ভালো লাগবে। তো আজকে ভিডিও শুরু করা যাক। তো তোমরা প্রথমে আমাদের স্থির তড়িৎ আর বিষয়টা আসলে কী, মানে স্থির তড়িৎ বিষয়টা আসলে কী, সেই জিনিসটা আগে বোঝা দরকার। তো তড়িৎ আসতে গেলে প্রথমে আসে আধান সম্পর্কে। আধান মানে চার্জ, তোমরা তো বোঝো আধান। তো আধান কাকে বলে, আধান কী জিনিস? আধান হলো কোনো মৌলিক পদার্থের মৌলিক কণাগুলোর বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বলে বা চার্জ বলে। এবার কথা হলো যে ভাই, মৌলিক পদার্থ তো বুঝলাম, মৌলিক কণাগুলো কি? মৌলিক কণাগুলো হলো তোমার ওই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই যে তিনটা আছে। কিন্তু তোমার নিউট্রনের তো কোনো নিজস্ব চার্জ থাকে না, তো সে মানে চার্জ থাকে না, তো সে এখানে কাজ করে না। বাট ধনাত্মক এবং ঋণাত্মক আধান এখানে কাজ করে। মূলত তোমরা তো জানো তড়িৎ তৈরি হয় ইলেকট্রনের চলাচলের মাধ্যমে। তো ধনাত্মক আধান কাকে বলে? কোনো মৌলিক পদার্থ তার ইলেকট্রন ত্যাগ করে যে আধান প্রাপ্ত হয় তাকে ধনাত্মক আধান বলে। ইলেকট্রন ত্যাগ করলে তো বোঝো, তো এখানে পজিটিভিটির মান বেড়ে যায়, তখন সেটা ধনাত্মক আধান প্রাপ্ত হয়। আর ঋণাত্মক আধান কাকে বলে? কোনো মৌলিক পদার্থ ইলেকট্রন যখন গ্রহণ করা হয়, তখন তো ইলেকট্রনের মান বেড়ে যায়, তো তখন সেটা ঋণাত্মক আধান প্রাপ্ত হয়। আর এখন কথা হলো যে ভাই, স্থির তড়িৎ কাকে বলে? স্থির তড়িৎ কী জিনিস? আধান তো বুঝলাম, ঠিক আছে। তো স্থির তড়িৎ কী জিনিস? স্থির তড়িৎ হলো যে কোনো তড়িৎ যদি পরিবাহী যেই স্থানে তৈরি হয় এবং সেই স্থানে সীমাবদ্ধ থাকে, তবে তাকে স্থির তড়িৎ বলে। আমরা জানি তড়িৎ দুই প্রকার, চলতড়িৎ এবং স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ যে ধরো এখানে একটা পরিবাহী আছে, এটা ধরো সাপোজ মনে করো এটা একটা তার। তো এইখানে যদি একটা আধানের ফলে যদি একটা তড়িৎ উৎপন্ন হয়, সেটা যদি এখানে সীমাবদ্ধ থাকে, তখন সেটাকে আমরা বলবো স্থির তড়িৎ। আর যদি এই আধানটা যদি চলাফেরা করে, এরকম চলাচল করে, তাহলে সেটা চলতড়িৎ। তো এই চলতড়িৎটা বোঝার জন্য আগে স্থির তড়িৎটা বুঝতে হবে। তো স্থির তড়িৎ সম্পর্কে আজকে বলতে চলেছি, তোমাদের পরবর্তী ভিডিওতে আমি মানে চলতড়িৎ সম্পর্কে বলবো। তো আমরা তো স্থির তড়িৎ সম্পর্কে একটু সাধারণ ধারণা পেলাম। এবার আমরা আসবো তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ নিয়ে আমরা কথা বলবো। আবেশ নিয়ে কথা বলতেছি। তড়িৎ আবেশ আসলে জিনিসটা কি? তড়িৎ আবেশ জিনিসটা হলো যে একটি চার্জিত বস্তুর নিকটে একটি নিরপেক্ষ বস্তু রেখে, স্পর্শ না করে নিরপেক্ষ বস্তু রেখে চার্জিত করার প্রক্রিয়াকে বলা হয় তড়িৎ আবেশ। তো এবার আমাদের প্রথমে সংজ্ঞায়, যেহেতু সংজ্ঞাটা বলে দিলাম, তো সংজ্ঞার প্রথমে সে একটি চার্জিত বস্তু। তো একটা চার্জিত বস্তু আমরা এখানে ধরো করে নিলাম মাইনাস, চার্জিত বস্তু একটা রাখলাম এখানে। তো এখানে একটা যেহেতু নিরপেক্ষ বস্তু বলছি, তো একটা নিরপেক্ষ বস্তু রাখি। তো নিরপেক্ষ ধর এখানে প্লাস মাইনাস আছে, তো যেহেতু এখানে ইলেকট্রন আছে, মানে মাইনাস আধান আছে, তো এখানে সেহেতু আকর্ষণ হবে প্লাস আধান। আর এখানে যেসব ইলেকট্রন ছিল, মানে ঋণাত্মক আধান ছিল, তো সে এই পাশে চলে যাবে। এখানে ধরো এই জিনিসটাকে আর দিলাম, এই জিনিসটাকে এ আর বি দিলাম, তো এই অবস্থা আছে। এখন এই জিনিসটাকে, এই যে চার্জিত বস্তুর এই আধানকে আমরা বলবো আবেশী আধান। আর এখানে যে আধান প্রাপ্ত হয়েছে বস্তুটি, সেটা হলো আবিষ্ট আধান। আর এই পাশে যে মানে ডান পাশে যে আধানটা চলে গেছে, এটা হলো মুক্ত আধান। ওকে, তো এইটা হলো মুক্ত আধান। তো এখন আমার যেহেতু এটাকে, এই নিরপেক্ষ বস্তুটাকে একটা আধান বিশিষ্ট করতে হবে, যেহেতু ধনাত্মক আধান, সেই জন্য আমরা এখানে ঋণাত্মক আধান নিয়েছি। আর যদি আমরা ঋণাত্মক আধান তৈরি করতে চাইতাম এই জিনিসটাকে, তখন আমরা এখানে ধনাত্মক আধান ইউজ করতাম। ওকে, তো এখন আমরা তো এখানে তো ইলেকট্রন রয়ে গেছে, তো এইগুলোকে তো আমাদের ফেলে দিতে হবে। তো সেই জন্য আমরা এখানে ভূ সংযোগ করব। এর ভূ সংযোগ যদি করে দিই, ভূ সংযোগ করার পরে এই ইলেকট্রনগুলো এই মাটিতে চলে যাবে। ওকে, এই যে ইলেকট্রন ছিল এখানে,
ইলেকট্রনগুলো মাটিতে চলে যাবে, তাহলে এখানে ধনাত্মক আধান প্রাপ্ত হবে। তো এই ধনাত্মক আধান, এই অবস্থায় ধনাত্মক আধানকে কি বলে? আবদ্ধ আধান। ওকে, এটাকে আবদ্ধ আধান বলে। তো এইভাবে আমরা একটি নিরপেক্ষ বস্তুকে আহিত করতে পারি। যেহেতু আমরা আগে বলে দিয়েছি যে এখানে ইলেকট্রন আমি যদি এখানে ঋণাত্মক আধান নিই তাহলে এখানে ধনাত্মক আধান প্রাপ্ত হবে, আর যদি এখানে ধনাত্মক আধান নিই তাহলে এখানে ঋণাত্মক আধান প্রাপ্ত হবে। ওকে, তো এবার যদি তোমার সংজ্ঞাগুলো যে আবিষ্ট আধান, আবদ্ধ আধান, মুক্ত আধান, এগুলো তোমরা আসলে নিজেরাই তৈরি করতে পারো। যেমন আবেশী আধানের সংজ্ঞা কেমন হইতে পারে, যেটা আবেশী আধান বলছিলাম, এই জিনিসটাকে যেহেতু আবেশী আধান বলে, তো এই আবেশী আধানকে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে আধানের সাহায্যে নিরপেক্ষ বস্তুকে আহিত করা হয় তাকে আবেশী আধান বলে। ওকে, এবার যদি তোমরা চাও যে আবিষ্ট আধান, যেটা আমরা এখানে পেয়েছিলাম, এই যে এই পাশে তৈরি হয়েছিল, এই সংজ্ঞা দিতে গেলে তোমার বলতে পারো নিরপেক্ষ বস্তুটি যে আধান প্রাপ্ত হয়, এই যে নিরপেক্ষ বস্তু যে আধান প্রাপ্ত হয় তাকে আবিষ্ট আধান বলে। এবার মুক্ত আধান তো এই পাশে তৈরি হয়েছিল, এই মুক্ত আধানের সঙ্গে এমন হতে আবেশ প্রক্রিয়ায় নিরপেক্ষ বস্তুটি আহিত করার সময় দূর প্রান্তে যে আধান তৈরি হয় তাকেই মুক্ত আধান বলে। এভাবে তোমার নিজের সঙ্গে মানে চিত্র দেখে দেখে নিজের সঙ্গে তৈরি করতে পারবা। ওকে, তো এবার আমরা আসবো হলো কুলম্বের সূত্র। কুলম্ব কী জিনিস? কুলম্বের সূত্রে আমরা চলে আসবো। কুলম্ব সূত্র, ঠিক আছে? তো কুলম্ব সূত্র আসলে কী জিনিস সেটা তোমাদের আসলে বোঝানোর চেষ্টা করতেছি। নির্দিষ্ট মাধ্যমে দুইটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধানের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই যে ক্রিয়া বল, এটা সবসময় সংযোজক সরলরেখা। ধরো এখানে ধনাত্মক আধান আছে আর এখানেও ধনাত্মক আধান আছে, তাহলে এরা কি করবে? বিকর্ষণ করবে। তো এই বিকর্ষণ বল সবসময় সংযোজক সরল রেখা, এটা সরল রেখা বরাবর ক্রিয়া করে। কুলম্বের সূত্র সাধারণত তিনটি বিষয়ের উপর নির্ভর করে। সে তিনটি বিষয় কি? এগুলো আধানের পরিমাণ, দুই মাধ্যম, যেহেতু নির্দিষ্ট মাধ্যম বলেছি, মাধ্যম এখানে একটা ফ্যাক্টর, কিন্তু তোমার অঙ্ক করতে গেলে মাধ্যমের কোনো বিষয়ে কাজে লাগে না, মানে মাধ্যম এরকম দরকার নাই। আর তিন নাম্বারটা হলো মধ্যবর্তী দূরত্ব। যেহেতু আমরা সঙ্গে বলছি মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। ওকে, তো এইসব বিষয়ের উপর কুলম্বের সূত্র নির্ভর করে। তো আমরা কুলম্বের সূত্র জিনিসটা কি সেটা আমরা যেহেতু সঙ্গে মানে সূত্রে বলছি, এবার সেই সূত্রের প্রমাণটা আমি তোমাদের সামনে দেখিয়ে দেবো কীভাবে কুলম্বের সূত্রটা আসে। তো আমরা কি বলছিলাম যে নির্দিষ্ট মাধ্যম এখানে ধরে নেওয়া হবে। তো দুটি আহিত বস্তু, এই দেখে আমরা দুটি আহিত বস্তু যদি Q1 এবং Q2 ধরি এবং এদের মধ্যবর্তী যদি D ধরি, আধান দুটি হলো Q1 আর Q2, আর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা D ধরি, তাহলে প্রথম অনুযায়ী আসে কি? বলের মান F, বলের মান সমানুপাতিক আধানের গুণফলের সমানুপাতিক। এই দুটো গুণফল Q1 ইন্টু Q2 যখন এই ডিটা ধ্রুবক থাকবে। ধ্রুবক Q যদি ধ্রুবক না থাকে তাহলে এই অবস্থা ফিরবে না। আর আবার দ্বিতীয় নম্বরে 2 নম্বর ইকুয়েশনে আসে F সমানুপাতিক, যেহেতু বলা আছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তো এখানে 1/d² যখন Q1 Q2 ধ্রুবক থাকবে। ঠিক আছে, তো এবার আমরা এই দুইটাকেই আমরা এই যে অনুপাতের ধর্ম বিশ্লেষণ করে কোনটা পাই, যেটা পাই সেটা হলো দুটো অনুপাতের আমরা ধর্ম প্রয়োগ করব এখানে। F সমানুপাতিক Q1 Q2/d², এটা হলো তোমার কুলম্বের সূত্র। এবার আমরা যেহেতু অঙ্ক করতে চাই এবং অঙ্ক করার সময় আমরা এই সমানুপাতিক তো রাখা যায় না, সেখানে একটা কনস্ট্যান্ট লাগে সমান সমান চিহ্ন আনার জন্য। এটা তোমার সমান সমান চিহ্ন বলো, তখন আমরা এটা কি আনবো? কনস্ট্যান্ট Q1 Q2/d²। এবারে এই কে এর মান কত, মানে কনস্ট্যান্টের মান কত? কনস্ট্যান্টের একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা হলো
1/4 পাই ইপসাইলন নট, একে বলে ইপসাইলন। ওকে, ইপসাইলন নট বলে। তো এর মানটা হলো 9 × 10⁹ nm² C−2, এর মানটা হলো এইটা। তো এবার আমরা যেহেতু কুলম্বের সূত্র বুঝতে পারলাম এবং সূত্রের প্রমাণও দেখলাম, এই সূত্র যেহেতু অনেক অঙ্ক আছে তোমরা তো জানো। তো কুলম্বের এবার সংজ্ঞাটা কি, সূত্র তো বুঝলাম, কিন্তু কুলম্বের যখন সংজ্ঞায় পরীক্ষায় আসে তখন তোমরা এমন সংজ্ঞা লিখতে পারো: সমপরিমাণ ও বিপরীতধর্মী বা সমধর্মী দুটি আধান পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করে যদি পরস্পরকে 9×10⁹ নিউটন বলে আকর্ষণ বা বিকর্ষণ করে, তবে আধান দুটির প্রত্যেকে 1 কুলম্ব বলে। যেহেতু এখানে দুইটি আধান সম্পর্কে কথা বলা, সেখানে দুইটি আধান সংজ্ঞাও দুইটি আধান বলা হয়েছে। তো এবার আমরা বলতেছি যে পরস্পরকে কি বলে আকর্ষণ করে, তখন কিন্তু লিখে 9×10⁹ নিউটন বলে। এখানে কিন্তু m² C−2 এটা বলা যাবে না, কারণ এটা হলো একক, এটা একক হিসেবে এসেছে এই দুইটা, বাট যে বলটা আকর্ষণ করে সেটা হলো নিউটন বল। ওকে, তো আজকেই ছিল এই পর্যন্তই। আজকে স্থিরতড়িৎ পার্ট 1 এর কাজ করলাম, তোমরা পার্ট 2 শীঘ্রই পেয়ে যাবা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখবা, আর ভালো থাকবা। গুড বাই।